সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় সুনামধন্য একটি ওয়ার্ড ৩ নং ওয়ার্ড। ৩ নং ওয়ার্ড চলমান বিষয় নিয়ে আজকে কথা বলছি ৩ নং ওয়ার্ড সভাপতি বিএনপির নজরুল ইসলাম নজমাতুরের সাথে। কেমন আছে তার ৩ নং ওয়ার্ডবাসীকে নিয়ে? দীর্ঘ ১৭ বছরে যাকে দেখেছিলাম আওয়ামী গভর্নমেন্ট আমলে জেল জুলুম শিকারী, আজকে কেমন আছে এই বিষয়ে আজকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সে সাথে একটু জানতে চাই, দীর্ঘ ১৭ বছর আপনি ছিলেন আওয়ামী সরকারের আমলে, জেল জুলুম অত্যাচারে পালিয়ে বেড়াতে হয়েছিল। তো আজকে ৫ আগস্টের পরে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আরেক পেরেশানিতে ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গভর্নমেন্ট যে হবে এই স্বপ্ন সফলতার পেছনে, তো স্বপ্ন সফল হয়েছে। কেমন আছেন এখন একটু প্লিজ এই বিষয়ে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সম্রাট ভাইকে যে আমাদের এই ক্ষুদ্র কর্মীর সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসলে আমরা বিগত দিন ধরে আমরা ৫ই আগস্টের আগেও আমরা যেভাবে রাজনীতি করতে পেরেছি সেটা একটা ভয়াবহ রাজনীতি ছিল। আমরা বন্দুকের নলের মুখে আমাদের প্রত্যেকটা কর্মসূচি আমাদের পালন করতে হয়েছে। অনেকে মারা গেছে, অনেকে গুম হয়েছে, অনেকে জেলে ছিল, অনেকে ফেরারি হিসাবেই মনে করেন দিনের পর দিন আমাদের মাসের পর মাস আমাদের কাটাইতে হয়েছে। নিজেদের সন্তান বাড়ি ঘরে কোনো খোঁজ রাখতে পারিনি। এখন আলহামদুলিল্লাহ ৫ই আগস্টের পর আমাদের ওইসব মনে করেন দৌড় অথবা মামলা হামলা থেকে আমরা সেপে আছি। কিন্তু জামাত, এনসিপি, ওনাদের যে অত্যাচার, ওনাদের যে কথাবার্তা, ওনারা যেভাবে দেশটাকে মনে করেন অরাজকতা লাগাইতে চাচ্ছে, আসলে এটা ঠিক না। কারণ ওনাদের কথাবার্তা যতটুকু ওজন না, তার চেয়ে বেশি কথাবার্তা মুরব্বীদের নিয়ে করতেছে। সিনিয়র যারা সিটিজেন আমাদের দেশের অথবা আমাদের দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ, যেমন মির্জা আব্বাস ভাই, তাকে নিয়ে এই নাসিরউদ্দিন যে ধরনের কথাবার্তা বলে, আসলে কি নাসিরউদ্দিনের কি ওই ওজন আছে? নাসিরউদ্দিন কি ওনার সম্বন্ধে বলার মতন কোনো যোগ্যতা রাখে? কপালবালা ওই আসনে এনসিপি নামে একটা পার্টি হয়েছে, বৈষম্য বিরোধীর সময় তো আমরাও কাজ করছি। আমরাও যদি মনে করেন বৈষম্য যদি সুবিধা নিতে হয়, ওই সুবিধা তো আমাদেরও পাওয়ার কথা ছিল। ওই আমরা বিএনপি, আমরা তো সুবিধা নেইনি। সব সুবিধা তো এই এনসিপির এইসব মনে করেন ছোটো ছোটো ছেলেপেলেরা তারাই নিচ্ছে, আবার বড় বড় কথা বলছে, তারা আবার দুর্নীতি করতেছে। অনেকের নামই তো এখন বাইরে হচ্ছে যে তারা কত কত টাকা কোন কোন দেশে মনে করেন তারা অ্যাকাউন্ট করছে, সব দেশের টাকা পাঠাইছে। আসলে দেশের অবস্থা বর্তমান অনেক ভালো। আমরা নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। যদি দেশ এইভাবে তার যে নেতৃত্বে চলে, দেশ অনেক ভালো চলবে। আপনাদের মনের কষ্টের কথা শুনলাম। ঢাকা 16 আসনে মাননীয় সংসদ সদস্য হতে পারেন নাই আমিনুল হক সাহেব, মন্ত্রী হয়েছেন। তো এই কষ্টের কথাটা এমনভাবেই বললেন যে এখন তো আমরা দেখছি যে আদালতে মামলা করেছে এই বিষয়টা, যদি মামলায় জিতে যান কি হবে পরিস্থিতি 16 আসনে? আসলে আমরা তো পুরা নিশ্চিত ছিলাম যে আমরা এই 16 আসনে আমরা সর্বোচ্চ ভোট আমরা আদায় করে অথবা সর্বোচ্চ ভোট আমরা আশাবাদী ছিলাম। আমরা আমিনুল হক ভাইকে আমরা জয়যুক্ত করব সর্বোচ্চ ভোট দিয়ে। আসলে ইঞ্জিনিয়ারিং কারচুপির মাধ্যমে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা পরাজিত হওয়ার কথা না। যে জায়গায় আমরা 300 আসনের ভিতরে আমরা সর্বোচ্চ ভোটে আমরা আশাবাদী ছিলাম, সেই জায়গায় আমাদের পরাজিত করেছে এই জামাতের মনে করেন দাঁড়িপাল্লার লোকজনরা। তারা বিভিন্ন ধরনের মেকানিজম করছে। তারা রাতের বেলায় মনে করেন 2-3 দিন নির্বাচনের 2-3 দিন আগের থেকে 9 তারিখের থেকে 9 ফেব্রুয়ারি থেকে তারা বিভিন্ন এলাকায় যায়, বিভিন্ন ক্যাম্পে যায়, বিভিন্ন বস্তিতে যায়, টাকা পয়সা দিয়ে ভয়ভীতি দেখিয়ে মনে করেন সাধারণ ভোটারদেরকে কেন্দ্রে আসতে দেয় নাই। কারণ আমাদের যেমন আইডিয়াল কেন্দ্র, এই আইডিয়াল কেন্দ্রে আমাদের হলো 7300+ হলো আমাদের ভোটার। তা আমরা এখানে ভোট সংগ্রহ করতে পারছি অথবা ভোট গ্রহণ মনে করেন যারা ভোট দিচ্ছে তাদের মানে 2000+ মনে করেন ভোটারের সংখ্যা আমরা পাইছি।
এখন তো মামলা হয়েছে, এই বিষয়টা একটু বলবেন। আমরা 100% আশাবাদী, যদি সুষ্ঠুভাবে এই মনে করেন এটি আবার নতুন করে গণনা হয়, তাহলে ইনশাল্লাহ আমিনুল হক ভাই বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমাদের এই 16 আসনের সাধারণ জনগণের স্পন্দন হইল আমিনুল ভাই, কারণ আমরা সবাই মনে করেন মর্মাহত আমিনুল ভাইকে হারানোর জন্য। আমিনুল ভাইকে জোর করে প্রশাসন দিয়ে মনে করেন আমরা তো কোনো এই 12 তারিখের নির্বাচনে কোনো কেন্দ্রে আমরা দাঁড়াইতে পারি নাই। প্রশাসন শুধু আমাদেরকে তাড়িয়ে দিছে। কই আমাদের পাশে তো জামাতরা ছিল দাঁড়ায়া, তাদেরকে তো গায়ে হাত দেয় না, তাদেরকে তো বলে নাই যে কেন্দ্রের থেকে সরে যান, শুধু আমাদের বলতেছে। এটার কারণটা কি? আমরা যাওয়ার পরই জামাতের লোকরা কেন্দ্রের ভিতরে ঢুকে যায়। ঢুকে তারা কি করছে? অবশ্যই তো তারা ওখানে মনে করেন কারচুপি করছে, অথবা ওরা ইঞ্জিনিয়ারিং মনে করেন যেটাকে আমরা কারচুপি বলি, সেইটাতে তারা লিপ্ত ছিল। আর যারা মনে করেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ছিল, সব হলো মনে করেন এই ইসলামিক ব্যাংকের কর্মকর্তারা। এটিকে আমরা খোঁজ পাই নাই, আমরা সবই পেয়েছি। কারণ এদের নিজস্ব লোকদের দিয়া মনে করেন এই ভোট কারচুপিটা করছে। আমাদের প্রত্যেকটা আসনের মনে করেন ভোটের রেজাল্ট পেয়ে গেছে মনে করেন রাত 8টার ভিতরে। আমাদেরটা দেরি করানো হলো কেন? আমাদেরটা রাত 3টার সময় কেন দিল? কারণটা কি? এখন যদি রায়ে জিতে যান, কি হতে পারে 16 আসনের পজিশন? এই 16 আসনের জনগণের আশা আকাঙ্ক্ষা, আমিনুল হক ভাই এমপি হবে, আমিনুল হক ভাই মন্ত্রী হবে। এই আশা আকাঙ্ক্ষা যদি আমাদের পূরণ হয়, আলহামদুলিল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এলাকাবাসীর চাওয়া পাওয়া, এলাকাবাসীর ভোটটা যোগ্য লোক পেল, এটাই আমাদের আশাবাদী। যে যোগ্য লোক ভোট পাইয়া কেন ওনাকে হারানো হলো। আসছে আগামী সিটি কর্পোরেশন নির্বাচন, কি ভাবছেন কাউন্সিলর নির্বাচন নিয়ে? একটু এই বিষয়টা জানতে চাই। আসলে কি, আমাদের দল বৃহত্তর বিএনপি দল, কারণ আমাদের সব কিছুরই একটা চেন অফ কমান্ড আছে। আমাদের মহানগর কমিটি আছে, আমাদের স্থায়ী কমিটি আছে, নির্বাহী কমিটি আছে। ওনারা যে সিদ্ধান্ত দিবে, ওনারা যাকে নির্বাচিত করবে দলের প্রার্থী হিসাবে, আমরা তাদের পক্ষেই কাজ করব। এখানে আমি ব্যক্তিগতভাবে আমি কেউ নাম উল্লেখ করতে চাই না, নিজের নামটা উল্লেখ করতে চাই না। দল যাকে ভালো মনে করবে, যারা এই 17 বছরে মানে আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েছে, যদি দল তাদের ভিতর থেকে কাউকে বেছে দেয় যোগ্য প্রার্থীকে, আমরা তৃণমূল সবচেয়ে বেশি খুশি হব। আর যদি কোনো হাইব্রিড কোনো নেতা নেতৃত্বে আমাদের মনে করেন নির্বাচনে কাজ করতে বলে, আমরা কাজ করব, কিন্তু আমরা কষ্ট পাবো, আমরা মর্মাহত হব। যদি আপনি কাউন্সিলর হয়ে আসেন, সেক্ষেত্রে কি করণীয় আছে আপনার প্ল্যানিংয়ে? একটু এই বিষয়টা জানতে চাই প্লিজ। বিশেষ করে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত কতটা করতে পারবেন? যেমন আমার এই 3 নম্বর ওয়ার্ডে মাদকটা এমনভাবে ভয়াবহ রূপ দিয়েছে, এই মাদকটা নিয়ে আমাদের অতি ফাস্ট কাজ করব। আমরা এই মাদকটা আমাদের এলাকার থেকে নির্মূল করব। কারণ মাদকের পাশাপাশি আরও কিছু সমস্যা আছে, যেমন ড্রেনেজ, তারপরে মনে করেন আমাদের মাঠ নাই 3 নম্বর ওয়ার্ডে, আমাদের একটা কমিউনিটি সেন্টার নাই, আমাদের একটা মেডিকেল মনে করেন কলেজ নাই। এই যে আমাদের যেটি প্রয়োজনীয়, সেসব প্রয়োজন নিয়ে আমরা কাজ করতে চাই। আর আমরা আশাবাদী, যদি আমরা এখন তো আমরা সামনে আল্লাহর রহমতে জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিছে, আমরা সরকার গঠন করছি, আমরা এখন সন্ত্রাস আর চাঁদাবাজ এই দুইটার উপরে আমরা জিরো টলারেন্স। আমরা এই দুইটাকে কোনোভাবেই মেনে নিব না। কালকেও আমাদের এলাকায় মনে করেন এই মাদক নিয়ে মনে করেন আমার একটা সারাশি অভিযান হয়েছে, মানে অনেকে মনে করেন মাদকের সাথে মনে করেন গ্রেপ্তার হয়েছে। তা আমরা বিএনপির ছেলেপেলেরা যারা ছিলাম, তারা আমরা এইসব ব্যাপারে কোনো ইনভলভ হই নাই। যে আমার এলাকার হোক অথবা আমার আত্মীয় স্বজন হোক ও আমার দলের হোক, যেই হোক, তাদেরকে আমরা ছাড়াতে যাব না। তাদের জন্য আমাদের কোনো মনে করেন রিকোয়েস্ট থাকবে না থানাতে, তাদের জন্য আমাদের কোনো চাপ থাকবে না। যার জন্য আমরা এটা আরও আমাদের থানার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে ধন্যবাদ জানাইছি যে এইভাবেই আপনারা অব্যাহত রাখেন আপনাদের অভিযানটা, কারণ এলাকার থেকে মাদকটাকে আমার দূর করতে হবে। ধন্যবাদ আপনাকে। আজকে পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ 3 নম্বর ওয়ার্ড এলাকাবাসী, ধন্যবাদ আমার সহযোদ্ধাদের, ধন্যবাদ আমার মনে করেন রিপোর্টার সম্রাট ভাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, 3 নম্বর ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। প্রিয় দর্শক, দেখলেন 3 নং ওয়ার্ড চলমান বিষয় নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদনটি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার
and CBTV.